Recording in progress. স্ক্রিন কি দেখা যাচ্ছে? লাস্ট ক্লাসে আমরা কতটুকু পড়েছিলাম? কনডেনসেশন পার্ট কি আমাদের বয়লিং হিট ট্রান্সফার কি শুরু করেছিলাম? না স্যার, বয়লিং করানো হয় নাই। কনডেনসেশন লাস্ট পার্ট মনে হয় বাদ ছিল, মানে শেষ হয় না মনে হয়। ড্রপ ওয়াইজ কনডেনসেশন, ফিল্ম কনডেনসেশন তো পড়া হয়েছিল মনে হয়, ফিল্ম কনডেনসেশন নিয়ে বলেছিলাম। স্যার মানে ডিরাইভেশন করা হয়েছিল, এটা মনে হয় করা হয় না। হরাইজন্টাল ভিউ। এ পর্যন্ত তো পড়া হয়েছে তাই না? জি স্যার, এগুলো পড়ানো হয়েছে। প্রবলেমটা দেখাইছিলাম আমার মনে আছে। বিভিন্ন ফ্লো রেজিমের কথা বলা হয়েছিল। রেনল্ডস নাম্বার চেঞ্জের সাথে সাথে আমার ফ্লো রেজিমটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বেসড অন দ্যাট আমরা যদি হিট ট্রান্সফার কোরিলেশন বা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করতে চাই তাহলে ডিফারেন্ট ইকুয়েশন আমাদের ইউজ করতে হবে এবং দেয়ার হ্যাজ সাম কোরিলেশন। Using that you can use average heat transfer coefficient H bar. So from fluid properties, Reynolds number we can calculate for example wavy region অথবা turbulent flow জন্য we can calculate average heat transfer coefficient. এবং আমার মনে আছে এটাও আমরা ডিসকাস করেছিলাম ইনক্লাইন প্লেটের ক্ষেত্রে। আমরা ভার্টিক্যাল প্লেটের ক্ষেত্রে ইকুয়েশনটা ড্রাইভ করেছি, বাট ইনক্লাইন প্লেটের ক্ষেত্রে জাস্ট দেয়ার উইল বি এ স্মল চেঞ্জ বিকজ যে ফ্লুইডটা নিচের দিকে ফ্লো করে বিকজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স এবং সেটার ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে জি কস থিটা, যেটা ইনক্লাইন প্লেটের ক্ষেত্রে উই ক্যান জাস্ট চেঞ্জ দ্যাট জি টু জি কস থিটা and we can get the same equation. So inclined plate ক্ষেত্রে we can use this equation. হরিজন্টাল এবং টিউব এবং স্পেয়ারের ক্ষেত্রে আমরা ডিসকাস করেছিলাম, জাস্ট আমি কুইকলি আবার রিভিউ করতেছি। সেটা হচ্ছে যে 0.725 ইনস্টেড অফ ভার্টিক্যালের ক্ষেত্রে আমাদের ছিল 943, সেখানে 725টা ইউজ করতে হবে। স্পেয়ার হলে উই ক্যান জাস্ট রিপ্লেস দিস 815, এটা দিয়ে রিপ্লেস করতে পারি। সো হরিজন্টাল টিউব এবং স্পেয়ারের ক্ষেত্রেও আমরা অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বের করতে পারি। সো আমরা দেখতেছি যে দিস কনস্ট্যান্ট ভ্যালু ডিফার এবং ভার্টিক্যাল এবং হরিজন্টালের ক্ষেত্রে উই ক্যান ইউজ দ্য সেম ইকুয়েশন, বাট দিস ভ্যালু উইল বি ডিফার্ড। এবং অ্যাট হোয়াট কন্ডিশন আমরা যদি একটা ভার্টিক্যাল টিউব থাকে বা একটা হরিজন্টাল টিউব থাকে, আমরা কোন ধরনের সেটিংস করব, হরিজন্টালি নাকি ভার্টিক্যালি, সেটা আমরা উই ক্যান গেট সাম আইডিয়া ফ্রম দিস কোরিলেশন যে এইজ ভার্টিক্যাল বাই এইজ হরিজন্টাল সেটা কখন সমান হতে পারে ডি এবং এল এর ক্ষেত্রে। যদি আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টালের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ভ্যালুটা সমান ধরি, তাহলে এল এবং ডি এর মধ্যে একটা রিলেশনশিপ পাওয়া যায়, এল ইকুয়াল টু 2.77 D. So এর থেকে বেশি যদি হয় then horizontal position is much better, but at this point আমরা ভার্টিক্যাল বা হরিজন্টাল যেভাবে রাখি না কেন at this condition এটা সমান হবে, বেশি হলে পারে horizontal condition is much better. Heat transfer coefficient will be higher at horizontal condition if L is greater than 2.77 D. So most of the case আসলে প্র্যাকটিক্যাল কেসে যে হিট ট্রান্সফার ইকুইপমেন্ট গুলো প্লেস করা হয় হরিজন্টালি প্লেস করা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটাও ডিসকাস করেছিলাম, উই ক্যান ক্যালকুলেট ফর হরিজন্টাল কেস। এখানে বলা আছে 100 টিউব অফ 12.5 মিমি diameter arranged in square array and exposed to atmospheric steam, atmospheric pressure steam, that means the temperature of the steam saturated temperature is
100 degrees Celsius. Calculate the mass of steam condensed at per unit length of the tube if tube wall temperature is maintained at 98 degrees centigrade temperature. So wall temperature দেওয়া আছে, আমরা saturation temperature জানি, and using that fluid properties we can calculate H bar. H bar calculate করলে we can calculate Q by L per unit length of L এর জন্য আমার calculate করতে বলা হয়েছে। কন্ডেনসেশন রেটও আমরা ক্যালকুলেট করতে পারি বাই ডিভাইডিং দ্য ভ্যালু অফ ল্যামডা, কারণ এখানে ফেজ ট্রান্সফার হচ্ছে, সেটা ইউজ করে আমরা এটা ক্যালকুলেট করতে পারি। ফিল্ম কন্ডেনসেশন ইনসাইড দ্য হরিজন্টাল টিউব যদি হয়, সেখানে দ্য রিলেশনশিপ লিটল বিট কমপ্লেক্স, কারণ এখানে most condensation process encountered in refrigeration and air conditioning application involve condensation in the inner surface of the horizontal tube. So horizontal tube এর inner surface এ condensation টা হতে পারে, এবং সেই ক্ষেত্রে H internal we can calculate using this correlation, এবং এখানে usually Reynolds নাম্বারটা হায়ার থাকে, কারণ সেখানে গ্যাসিয়াস ভেলোসিটি থাকে। সো এবং ফিল্ম প্রডিউস হয়, আমাদের যে টিউব আছে টিউব সারফেসে ফিল্ম প্রডিউস হয়, বিশেষ করে রেফ্রিজারেশন সিস্টেমের জন্য এই ধরনের ক্যালকুলেশন দরকার হয়। সো দেয়ার হ্যাজ এ কোরিলেশন, এটা আমরা ড্রাইভ করব না, আমাদের যে কোরিলেশন গুলো আছে সেই কোরিলেশন গুলো ব্যবহার করে উই উইল ক্যালকুলেট দ্য কন্ডেনসেশন হিট ট্রান্সফার রেট আমরা ক্যালকুলেট করব। আমরা আগে বলেছিলাম ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনের ক্ষেত্রে উই ক্যান গেট মাস হায়ার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, কারণ হচ্ছে যে ফিল্ম কন্ডেনসেশনের ক্ষেত্রে যেটা হয়, একটা ফিল্ম প্রডিউস হয় এবং ফিল্ম একটা এডিশনাল রেজিস্ট্যান্স দেয়, যেটা আমার বিশেষ করে ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনের ক্ষেত্রে সেটা নাই। এবং ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনের ক্ষেত্রে উই ক্যান গেট স্যাচুরেশন টেম্পারেচার থেকে, যদি স্যাচুরেশন টেম্পারেচার লেস দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস হয়, then we can get drop-wise condensation using this correlation. এখানে নিচে যে correlationটা দেখতে পাচ্ছি, 51,104 plus 2044 T saturation. So we can use this one, but যদি 100 ডিগ্রি থেকে saturation temperature বেশি হয়, then you can use this constant value. সো এখানে যেটা হয় যে রেজিস্ট্যান্স সেভাবে গ্রো করে না, বিকজ ওয়ান্স দ্য ড্রপলেট ফর্মস এবং ড্রপলেটটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচের দিকে চলে যায়। বাট টু মেইনটেইন দিস কন্ডিশন ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে যে ইউজুয়ালি দেখা যাচ্ছে যে সারফেসটা তোমার ভিজে যায় এবং একটা ফিল্ম ফর্ম করে, এবং উইথ টাইম দেখা যাচ্ছে যে ড্রপ ওয়াইজ কন্ডেনসেশন শুরু থেকে পাওয়া গেলেও একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে সারফেসটার সেই ক্যাপাসিটি অনেক সময় ড্রপ করে, এবং হচ্ছে ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনটা মেইনটেইন করাটা ডিফিকাল্ট হয়। বাট if you can maintain drop wise condensation, the heat transfer rate is quite high, because film temperature থেকে drop wise condensation heat transfer coefficient can be achieved that are more than 10 times larger than the film condensation. So film condensation থেকে 10 গুণ বেশি হিট ট্রান্সফার পসিবল ড্রপ ওয়াইজ কন্ডেনসেশনের ক্ষেত্রে, বাট মেইনটেইন ড্রপ ওয়াইজ কন্ডেনসেশন সারফেসটা এইভাবে মেইনটেইন করাটা অনেক সময়ই ডিফিকাল্ট হয়ে যায়। সো কন্ডেনসেশন ছাড়া আমাদের আরেকটা পোর্শন আছে এই মডিউলের, সেটা হচ্ছে বয়লিং হিট ট্রান্সফার। কন্ডেনসেশনের পাশাপাশি আমরা বয়লিং হিট ট্রান্সফারটা পড়বো, কারণ অনেক ধরনের ইকুইপমেন্ট আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, যেখানে উই নিড টু বয়েল এ সার্টেন লিকুইড। অনেক সময় এটা কনসেন্ট্রেট করার জন্য দরকার হয়, আবার অনেক সময় আমরা একটা সার্টেন কম্পোনেন্টকে আমরা ইভাপোরেট করে বা বয়েল আপ করে আমরা সেপারেট করতে চাই। সো সেপারেশন অনেক ইকুইপমেন্টের ক্ষেত্রে দরকার হয়, এবং কনসেন্ট্রেট করার জন্য অনেক সময় আমাদের হিট ট্রান্সফার রেটটা ক্যালকুলেট করা দরকার হয় বয়লিং হিট ট্রান্সফারের ক্ষেত্রে। বাট দেয়ার হ্যাজ ডিফারেন্ট ফেনোমেনন ইনভলভ ইন দ্য বয়লিং হিট ট্রান্সফার, এবং আমরা ঠিক কি পরিমাণ হিট সাপ্লাই করব টু বয়েল এ সার্টেন লিকুইড, এবং টু গেট দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। আবার এমন হতে পারে যে আমি খুব বেশি যদি হিট রেট আমি কম ইউজ করি, ইট উইল টেক লঙ্গার টাইম,
আবার হিট রেট যদি আমি খুব বেশি ইউজ করি সেখানে আমার ইকুইপমেন্ট ফেইলিওর হতে পারে। সো এই বিষয়গুলা কনসিডার করার ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে ম্যাক্সিমাম কত হিট ট্রান্সফার রেট আমরা পেতে পারি, বা কত হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হতে পারে বা মিনিমাম কোন ভ্যালুতে আসতে পারে। এই জিনিসগুলো আমাদের ক্যালকুলেট করা দরকার হয়, যে কোরিলেশন গুলো আমরা দেখব। সো বয়লিং এর ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে যে লিকুইড ভ্যাপর ইন্টারফেস থেকে হিট মাস লস হয়, যেটাকে আসলে আমরা ইভাপোরেশন বলি। ইভাপোরেশন occurs at liquid vapor interface when vapor pressure is less than the saturation pressure. সো আমার বাইরে যে স্যাচুরেশন প্রেসার আছে ওই লিকুইডের জন্য একটা গিভেন টেম্পারেচার উই ক্যান গেট স্যাচুরেশন প্রেসার, আমরা এটা ক্যালকুলেট করতে পারি স্যাচুরেশন প্রেসার ফ্রম অ্যান্টোইন ইকুয়েশন। সো ইন এনভায়রনমেন্ট বা আউটার সারফেসে যদি ভ্যাপর প্রেসার যেটা আছে সেটা থেকে, ফর এক্সাম্পল ওয়াটারের ক্ষেত্রে যদি ময়েশ্চার কন্টেন্ট আমরা বের করি, সেটা যদি আমার স্যাচুরেশন যে ভ্যাপর প্রেসার বা স্যাচুরেশন ময়েশ্চার কন্টেন্টের যে ভ্যালু সেটার থেকে যদি কম হয়, দেন ফ্রম দ্য সারফেস, সো এটা ডেফিনেটলি টেম্পারেচারের সাথে সাথে ভ্যারি করে। সো ফ্রম দ্য সারফেস ওয়াটার মলিকুল উইল গো টু দ্য ভ্যাপর ফেজ। এবং এটা সব লিকুইডের ক্ষেত্রে প্রযোজ্য, যে যদি ভ্যাপর প্রেসার থেকে আমার ভ্যাপর স্পেসের যে প্রেসার আছে সেটা যদি কম হয়, পার্শিয়াল প্রেসার অফ দ্যাট কম্পোনেন্ট যদি কম হয়, তাহলে লিকুইড থেকে কম্পোনেন্টটা ভ্যাপর ফেজে আসবে। এবং এইটা স্যাচুরেশন ভ্যাপর প্রেসারটা উই ক্যান ক্যালকুলেট ইউজিং দ্য অ্যান্টোইন ইকুয়েশন, সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। সো এই ধরনের লসকে, ভ্যাপর লিকুইড ইন্টারফেস লসকে আমরা ইভাপোরেশন বলি, এবং ইভাপোরেশন ক্যান টেক এনি টেম্পারেচার, ইভেন রুম টেম্পারেচারেও ইভাপোরেশন হয়। কারণ একটা পাত্রে যদি আমি ওয়াটার রেখে দিই তাহলে দেখা যাবে যে যদি আমার স্যাচুরেটেড কন্ডিশন না থাকে এনভায়রনমেন্টের, তাহলে দেয়ার উইল বি মাস লস ফ্রম দ্য লিকুইড ওয়াটার টু ভ্যাপর স্পেসে, মাস লসটা হবে। So evaporation can take any temperature. Boiling যেটা হয়, boiling occurs at solid liquid interface. So evaporation টা হয় হচ্ছে liquid vapor interface, boiling টা হবে হচ্ছে আমার solid liquid interface। অর্থাৎ যদি কোনো একটা হিট সাবস্টেন্স আমি হিট আপ করি, তাহলে এখানে যদি কোনো লিকুইড থাকে, সেই লিকুইড এবং সলিড ইন্টারফেসে আসলে বয়লিং ফেনোমেনাটা হয়। দ্যাট মিনস আমার বয়লিং হতে গেলে পারে এই লিকুইডের টেম্পারেচার আর এই সারফেসের টেম্পারেচার নিডস টু বি হায়ার দ্যান দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য লিকুইড। ফর এক্সাম্পল যদি ওয়াটার হয় তাহলে ওয়াটার যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারে 100°C বয়লিং টেম্পারেচার হয়, তাহলে আমার এই সারফেসের টেম্পারেচার শুড বি গ্রেটার দ্যান 100°C। সারফেস টেম্পারেচার শুড বি গ্রেটার দ্যান 100°C boiling হওয়ার জন্য। So boiling occurs at solid liquid interface when a liquid is brought into contact with a surface maintained at temperature sufficiently above the saturation temperature of the liquid. Saturation temperature means the boiling temperature. So atmospheric pressure ওয়াটারের ক্ষেত্রে যদি আমরা বলি, boiling temperature is 100°C temperature. So if you insert a surface or a heating coil যেটা temperature more than 100°, so there will be boiling phenomena. সো বয়লিং হলে কি হবে, সে নিকটস্থ সারফেসের নিকটস্থ যে লিকুইড গুলো আছে, ইট উইল টেক হিট এবং ফেজ চেঞ্জ করবে, ফেজ চেঞ্জ করে সে বাবল ফর্ম করবে, অর্থাৎ এয়ার বাবল ফর্ম করবে, এবং বাবল ফর্ম করলে এটা বিকজ অফ বুয়ান্সি ফোর্স সে উপরের দিকে আসবে। সো এখন বিভিন্ন ধরনের ফেনোমেনা হতে পারে, যে বাবল ফর্ম করে যদি সাফিসিয়েন্ট এনার্জি তার না থাকে, তাহলে সে কোলাপস করতে পারে এবং হিট রিলিজ টু দা লিকুইড। সো বাবল ফর্ম করে যে ভ্যাপরটা হলো, সে ভ্যাপরটা আবার কনডেন্স করে যেতে পারে, যদি আউটার সারফেসের যে চারিদিকে যে লিকুইডটা আছে সেই লিকুইডের টেম্পারেচার যদি এনাফ হাই না হয়, তাহলে আবার সে কোলাপস করতে পারে। আবার হচ্ছে যদি সাফিসিয়েন্ট এনার্জি থাকে বা টেম্পারেচার স্যাচুরেটেড টেম্পারেচারে যদি পৌঁছায় যায় লিকুইড গুলা, দেন সে কোলাপস না করে সে উপরের দিকে উঠতে থাকে এবং সারফেসে এসে কোলাপস করতে পারে। সো এইভাবে
বিভিন্ন ধরনের বয়লিং স্টেপ আছে, মানে বয়লিং স্টেজ আছে, যে এক এক স্টেজে এক এক ধরনের ফেনোমেনা ঘটে এবং হিট ট্রান্সফার রেটটাও বা হিট ট্রান্সফার রেটটাও ডিফারেন্ট হয়, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ভ্যালুটাও চেঞ্জ হতে থাকে। সো এটা ডিপেন্ড করে কিসের উপরে, বয়লিং যে কিভাবে বয়েল আপ ফেনোমেনাটা হবে, অর্থাৎ যে ভেপর বাবল গুলা ফর্ম করতেছে সেটা কোথায় ব্রেক করতে পারে, বা হচ্ছে যে এটা সারফেস পর্যন্ত আসবে কি আসবে না, এগুলা ডিপেন্ড করে বিশেষ করে এক্সেস এনার্জি আমি কতটুকু দিচ্ছি, অর্থাৎ আমার যে সারফেসটা আছে সেটা কতটুকু হাই টেম্পারেচার, হায়ার টেম্পারেচার দেন দ্য স্যাচুরেটেড লিকুইড, যে স্যাচুরেটেড লিকুইডের থেকে কত বেশি টেম্পারেচার আমি মেনটেন করতে পারতেছি সেটার উপরে ডিপেন্ড করে। দ্যাট মিনস এটাকে আমরা বলি টি এক্সেস, টিই, টি এক্সেস। টি এক্সেস মিন টি মাইনাস টি স্যাচুরেশন। সো বয়লিং পয়েন্ট থেকে বা টি স্যাচুরেশন থেকে এই যে টি এর ভ্যালু, অর্থাৎ সারফেসের টেম্পারেচারের ভ্যালু বা টিএস যেটা বলি, এটা কতটুকু বেশি, সেই এটাকে ডেলটিও বলতে পারি বা এক্সেস টেম্পারেচার, এক্সেস টেম্পারেচার। এইটার ভ্যালুর উপরে, এইটার ভ্যালুর উপরে ডিপেন্ড করে যে বয়লিং ফেনোমেনাটা কেমন হবে। এটা যদি সাফিসিয়েন্টলি হাই হয় তাহলে হিট ট্রান্সফার রেটটা বাড়বে, বাট দেয়ার হ্যাজ এ সার্টেন লিমিট, তার বেশি আসলে যতই আমি টেম্পারেচার বাড়াই আমি হিট ট্রান্সফারটা পেতে পারবো না এবং অনেক আনস্টেবল কন্ডিশন তৈরি হতে পারে। যদি আমরা তার মানে যেটা বলছিলাম যে যদি আমি বয়লিং হিট ট্রান্সফারটা পেতে চাই বা ক্যালকুলেট করতে চাই, বয়লিং হিট ফ্লাক্স ফ্রম এ সলিড সারফেস টু দ্য লিকুইড ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম এইচ ইন্টু H into del T. Del T means Ts minus T saturation. Ts হচ্ছে সারফেসের টেম্পারেচার, সো H into del excess del T, যেটা এক্সেস টেম্পারেচার, উই কল ইট সামটাইমস এক্সেস টেম্পারেচার। সো এক্সেস টেম্পারেচার যদি অনেক বেশি হয় তাহলে কিউ বয়লিং এর পরিমাণটা বাড়বে, বাট কিভাবে বাড়বে সেটা আমরা দেখব পরবর্তী স্লাইড গুলাতে। ক্লাসিফিকেশন অফ বয়লিং যদি আমরা দেখি তাহলে বয়লিং ইজ কল্ড পুল বয়লিং ইন দ্য অ্যাবসেন্স অফ বাল্ক ফ্লো। যদি কোনো বাল্ক ফ্লো না থাকে তাহলে যে বয়লিং ফেনোমেনাটা হয় সেটাকে আমরা বলি পুল বয়লিং। যদি ফ্লো থাকে তাহলে আমরা বলি ফ্লো বয়লিং। সো ফ্লো বয়লিং এর ক্ষেত্রে যেটা হবে যে সারফেসটা একটা কনস্ট্যান্ট হিটেড সারফেসের মধ্যে দিয়ে একটা ফ্লুইড আমার ফ্লো করতেছে, সেই ক্ষেত্রে সারফেস থেকে সে হিট নিচ্ছে এবং দেয়ার কুড হ্যাভ বাবল ফরমেশন এবং মিক্স ফ্লো কন্ডিশন তৈরি হতে পারে, যে সেখানে গ্যাসিয়াস ফ্লো আছে আবার লিকুইড ফ্লো আছে, এবং আস্তে আস্তে আমি যদি কনস্ট্যান্ট হিট ফ্লাক্স কিউ মেনটেন করতে পারি এবং ফর এক্সাম্পল আই কেপ্ট ফ্লো অফ লিকুইড, কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে ইট উইল ভ্যাপোরাইজ অ্যান্ড ফাইনালি ইট উইল ফর্ম ভ্যাপর। সো আমাদের অনেক সময় দরকার হয় যে লিকুইডটাকে ভ্যাপোরাইজ করার, দেন উই ফ্লো এ বান্ডেল অফ টিউব দ্য লিকুইড অ্যান্ড ফাইনালি উই গেট ভ্যাপর, এটা আমরা পেয়ে থাকি। সো ফ্লো বয়লিং ফেনোমেনা অনেক ক্ষেত্রেই হিট এক্সচেঞ্জার ইকুইপমেন্টের মধ্যেও হয়, যে টিউব সাইডে আমি লিকুইড দিচ্ছি এবং ফাইনালি প্রোভাইডিং হিট ইউজিং স্টিম অ্যান্ড দেন উই ভ্যাপোরাইজ দ্য লিকুইড। সো অনেক অর্গানিক লিকুইডটাকে বা অনেক ধরনের রিয়াক্টেন্টটাকে ইফ উই নিড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার উই নিড টু ইউজ হিট ট্রান্সফার ইকুইপমেন্ট লাইক দিস, সেখানে দেখা যাচ্ছে ফ্লো বয়লিং ফেনোমেনা গুলা থাকে। আবার আমরা অনেক ব্যাস ইকুইপমেন্ট আছে, ব্যাস প্রসেস ইকুইপমেন্ট আছে যেখানে পুল বয়লিং থাকে, আমরা একটা সার্টেন লিকুইডকে হিট আপ করি এবং সেটা বয়েল আপ হয়। আবার অনেক সময় টেম্পারেচার লো টেম্পারেচারে আমরা যখন হিটিং করি সেখানে ইভাপোরেশন ফেনোমেনাও ঘটে থাকে।
সো আমরা পুল বয়লিং হতে পারে আবার ফ্লো বয়লিং হতে পারে, দুইটার ক্ষেত্রে আমাদের হিট ট্রান্সফার রেটটা ক্যালকুলেট করা দরকার হয় যে কি পরিমাণ হিট আমার লাগবে টু ইভাপোরেট অর টু বয়েল আপ এ লিকুইড। এছাড়াও আছে সাবকুলড বয়লিং। সাবকুলড বয়লিং এই ধরনের ফেনোমেনা হয় যখন আমার হিটিং সারফেস ইজ গ্রেটার দেন স্যাচুরেটেড টেম্পারেচার, বাট দ্য লিকুইড টেম্পারেচার ইজ লেস দেন 100, less than the saturated temperature. For example, ওয়াটারের ক্ষেত্রে if the liquid upper space liquid temperature is 80 degree Celsius, that means less than 100 degree Tsat. So the liquid is cooled condition, but the surface is 107 degree Celsius, that means greater than Ts is greater than Tsat. In this condition যেটা হয় যে এখানে বাবল ফরমেশন ঠিকই হয় কিন্তু উপরের দিকে যেতে যেতে আসলে বাবেলটা কোলাপস করে যায়। সো দ্যাটস কন্ডিশন or that's type of boiling is called subcooled boiling. আবার স্যাচুরেটেড বয়লিং ফেনোমেনা হয় তখন যখন লিকুইডটার টেম্পারেচার স্যাচুরেটেড কন্ডিশনে পৌঁছে যায়, অ্যান্ড ইন দ্যাট কেস যেটা হয় যে বাবল ফর্ম হলে পারে বাবল গুলা হিট রিলিজ করে সে স্যাচুরেটেড ওয়াটারে কনভার্ট হয় না, সে ব্রেক করে দেওয়া যাচ্ছে যে সারফেসে যেয়ে সে বাবল গুলা ব্রেক করে। সো দিস টাইপ অফ সিচুয়েশন ইজ কল্ড স্যাচুরেটেড বয়লিং। সো স্যাচুরেটেড বয়লিং হতে পারে অথবা সাবকুলড বয়লিং কন্ডিশন হতে পারে, আবার ফ্লো বয়লিং হতে পারে, কুল বয়লিং কন্ডিশন হতে পারে। সো ফ্লোর উপরে ডিপেন্ড করে আমাদের ক্লাসিফিকেশনটা হয়, আবার টেম্পারেচারের উপরে ডিপেন্ড করেও আমাদের ক্লাসিফিকেশনটা আমরা বলতে পারি সাবকুলড বয়লিং বা স্যাচুরেটেড বয়লিং। এখন পুল বয়লিং এর ক্ষেত্রে যদি আমরা ফেনোমেনাটা দেখি যে পুল বয়লিং এর ক্ষেত্রে ডিফারেন্ট রেজিম আছে, যেটা বলছিলাম যে আমরা টেম্পারেচার এক্সেস টেম্পারেচারটা যদি বাড়াইতে থাকি তাহলে ডিফারেন্ট ধরনের ফেনোমেনা ঘটতে থাকে। ডিফারেন্ট ধরনের কি ধরনের ফেনোমেনা ঘটতে থাকে? প্রথমত হচ্ছে যে যখন আমি যদি হিট সাপ্লাই করি দ্য গ্রেটার দেন স্যাচুরেটেড টেম্পারেচার হয় তাহলে হিট দিস লিকুইড টেক্স দ্য হিট এবং দেখা যাচ্ছে যে ধীরে ধীরে উপরের সারফেসে কনভেক্টিভ হিট ট্রান্সফার হয়। সে কিছুটা এখান থেকে যখন হিট একসেপ্ট করে liquid molecule, then it's move up and release to the environment. Some of the vapor release from this portion, but more case যেটা হয় সেটা হচ্ছে যে আমার এখান থেকে মলিকুল গুলা হিট একসেপ্ট করে এবং সে উপরের দিকে যেতে থাকে। আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে হায়ার টেম্পারেচার যখন হয় ডেন্সিটি ডিক্রিজ করে এবং ইটস মুভস আপস, এবং লোয়ার টেম্পারেচারটা ইটস মুভস ডাউন। সো এইভাবে সে হিট একসেপ্ট করে উপরের দিকে যায়, সাম হিট রিলিজ করে টু দ্য অ্যাটমসফিয়ার বাই evaporating some of the liquid from here, then it cools down and comes back to here. So very small excess temperature যখন থাকে, for example 1 to 2 degree or 3 degree, in that case natural convective boiling phenomenaটা ঘটে। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে কনভেক্টিং বয়লিং আমরা বলতেছি। তো তার মানে লিকুইড একসেপ্ট হিট ফ্রম হিয়ার অ্যান্ড রিলিজ হিয়ার, সো বিকজ অফ কনভেকশন, এবং সেই হিট একসেপ্ট করে ইটস মুভিং আপ এবং দেন রিলিজ হিট টু দ্য অ্যাটমসফিয়ার। যদি এর থেকে আস্তে আস্তে টেম্পারেচার আরো একটু বাড়ানো যায়, যেমন এখানে 110 ডিগ্রি, অর্থাৎ এক্সেস টেম্পারেচার যদি এরকম হয় 10 ডিগ্রি সেলসিয়াস, ইন দ্যাট কেস ইটস কলস নিউক্লিয়েট বয়লিং। সো নিউক্লিয়েট বয়লিং রিজনেই আসলে আমরা মোস্ট অফ দ্য কেস অপারেশনটা করতে চাই। অর্থাৎ ইন দিস কন্ডিশন আমরা এনাফ হিট ট্রান্সফার কোফিসিয়েন্টটা রাইজ করতে পারি, বা আমরা হিট ট্রান্সফার রেটটা হায়ার রেট অফ হিট ট্রান্সফার পেতে পারি, বিকজ লিকুইড এখানে সরাসরি আমার সারফেসের কন্ট্যাক্টে থাকে এবং হিটেড সারফেসের কন্ট্যাক্টে থাকে। সো দেয়ার ইজ নো
এডিশনাল রেজিস্ট্যান্স, বিকজ যদি এনাফ বাবল এই সারফেসে ফর্ম করে থাকে, ইন দ্যাট কেস দেখা যায় যে আমার এখানে এই সারফেস গুলো আবার একটা রেজিস্ট্যান্স প্রডিউস করতে পারে, সারফেসের এই বাবল গুলো আবার একটা রেজিস্ট্যান্স প্রডিউস করতে পারে এবং হিট ট্রান্সফার রেটটা ডিক্রিজ করতে পারে। সো আমি যখন এক্সেস টেম্পারেচার যখন গ্রেটার দ্যান 10 ডিগ্রি সেলসিয়াস হয়, ইন দ্যাট কেস দেখা যায় যে এখানে যে কনভেকটিভ হিট ট্রান্সফার হচ্ছিল, এখানে বোথ কনভেকটিভ অ্যান্ড এই বাবল ফরমেশনটা টেক প্লেস করে, অর্থাৎ ইট টেক্স হিট অ্যান্ড ফ্রম বাবল অ্যান্ড বাবল মুভস আপ। সো বাবল উপরের দিকে যেতে থাকে এবং কলাপস করে ফাইনালি। সো এইভাবে হিট ট্রান্সফারটা আমার এখানে হয়, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার বয়েলিং, অর্থাৎ এখানে বাবল ফর্ম করতেছে এবং বাবলটাকে নিউক্লিয়াস হিসেবে কনসিডার হচ্ছে। সো এখানে পার্টিকেল বা নিউক্লিয়েট হিসেবে কনসিডার করা হচ্ছে। যে যত বেশি নিউক্লিয়েট ফর্মিং হবে তত বেশি হিট ট্রান্সফার রেটটা আমরা পাবো। এবং সারফেসটা যদি স্মুথ হয়, স্মুথের থেকে সারফেসটা যদি রাফ হয়, মোর বাবল ফরমেশন হয় এবং মোর হিট ট্রান্সফার হয়। তো এই সকল ক্ষেত্রে দেখা যায় যে সারফেসটাকে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে বেশি পরিমাণ নিউক্লিয়েট ফরমেশনটা হয় এবং হিট ট্রান্সফার রেটটা বেশি হয়। সো সারফেসটাকে আমরা মডিফাই করতে পারি টু ইনক্রিজ দ্য নিউক্লিয়েট বয়েলিং পয়েন্ট। এরপরে আছে হচ্ছে ট্রানজিশন বয়েলিং, ট্রানজিশন বয়েলিং অ্যান্ড ফিল্ম বয়েলিং। ট্রানজিশন বয়েলিংটা কি? ট্রানজিশন বয়েলিং হচ্ছে যে এই যে বাবল গুলা ফর্ম করতেছে, যদি এনাফ হিট এখানে আরো হিট বৃদ্ধি করা হয় তাহলে বাবল ফরমেশনের পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ অনেক বেশি বাবল এখানে ফর্ম করে। এবং যখন অনেক বেশি বাবল ফর্ম করে তখন এই বাবল গুলা কোলাপস করে নিজেরা একটা ভ্যাপর পকেট তৈরি করে, অর্থাৎ সারফেসের উপরে দেখা যাচ্ছে যে অনেক বাবল ফর্ম, বেশি পরিমাণ বাবল ফর্ম করার কারণে বাবল গুলা কোলাপস করে একটা ভ্যাপর পকেট তৈরি করে। এরকম এরকম ভ্যাপর পকেট সারফেসের উপরে তৈরি হয়ে যায়। সো এরকম ভ্যাপর পকেট যদি তৈরি হয় তাহলে আমাদের যে নিউক্লিয়েশনের ফলে যে হিট ট্রান্সফারটা হচ্ছিল সেটা কিন্তু এখন আবার রিডিউস করা শুরু করে, কেননা এই যে ভ্যাপর ভ্যাপর ফর্মটা হয়, ভ্যাপর পকেটটা হয়, এই ভ্যাপর পকেট সারফেসের সাথে লিকুইডের একটা ডিস্টেন্স তৈরি করে এবং একটা আলাদা রেজিস্ট্যান্স প্রোভাইড করে। সো যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন দেখা যাচ্ছে যে আমার হিট ট্রান্সফার রেটটা যেটা বাড়ছিল বিকজ অফ নিউক্লিয়েশন, নিউক্লিয়েট ফর্মিং এর জন্য, সেটা আবার কমতে শুরু করে। এবং এটা যত বেশি সারফেসটাকে কাভার করে এই ভ্যাপর পকেটগুলা, তত বেশি কমতে থাকে। কমতে কমতে একটা পর্যায়ে যেটা দেখা যায় কমপ্লিট একটা ফিল্ম তৈরি হয়ে যায়। অর্থাৎ এক্সেস হিট যদি এনাফ হয় সেই ক্ষেত্রে অনেক সময় একটা ভ্যাপর ফিল্ম, কমপ্লিট ভ্যাপর ফিল্ম তৈরি করে। এই কমপ্লিট ভ্যাপর ফিল্ম তৈরি হলে পারে দেখা যাচ্ছে যে তখন নিজেদের মধ্যে একটা সেপারেশন তৈরি হয়ে যায়। এখানে সারফেসের সাথে লিকুইডের একটা সেপারেশন হয়েছিল, বাট বিভিন্ন পয়েন্টে ট্রানজিশন জোনে হচ্ছে বিভিন্ন পয়েন্টে এরকম ভ্যাপর পকেট তৈরি হওয়ার কারণে হিট ট্রান্সফার রেটটা ডিক্রিজ করে যায়। বাট একটা পর্যায়ে এসে এই এই পকেটগুলো সব একসাথে কোলাপস করে একটা ভ্যাপর ফিল্ম তৈরি করে। এবং এটার জন্য আসলে এনাফ টেম্পারেচার, হায়ার টেম্পারেচার লাগে। অর্থাৎ যেমন ভ্যাপর পকেটগুলো তৈরি হওয়ার জন্য এখানে দেখাইছে যে মোর দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমার 80 ডিগ্রি এক্সেস টেম্পারেচার ইজ ডেল টি এক্সেস ইজ মোর দ্যান 80 ডিগ্রি সেলসিয়াস। কমপ্লিট ফিল্ম ফরমেশনের জন্য 300 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার এক্সেস টেম্পারেচার। তো এই ধরনের কন্ডিশন এই ধরনের কন্ডিশন হলে যেটা দেখা যায় যে একটা ফিল্ম প্রডিউস হয়, এবং ফিল্ম প্রডিউস হলে পারে এই হিট কিন্তু আমি যে হিট সাপ্লাই করতেছি এই হিট কিন্তু লিকুইডটা নিতে পারতেছে না এবং সে ভ্যাপর ফরমেশন করতে পারতেছে না। কারণ হচ্ছে যে একটা রেজিস্ট্যান্স, ভ্যাপর রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, অর্থাৎ একটা লেয়ার তৈরি হয়েছে যেটা ইয়ার। এবং আমরা জানি যে লিকুইডের থেকে ইয়ারের ক্ষেত্রে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কম। সো দিস ক্যান নট টেক দ্য এক্সেস, যে আমি যে হিটটা সাপ্লাই করতেছি সেটা আসলে লিকুইড নিতে পারবে না। এখানে প্রচুর পরিমাণে নিচ্ছিল হিট, রিলিজ হচ্ছিল সারফেস থেকে লিকুইডে, কিন্তু এখানে সেটা রিলিজ হয় না। রিলিজ না হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময়
হঠাৎ করেই এই সারফেসের টেম্পারেচার অনেক বেড়ে যায়, কারণ সে প্রচুর হিট অ্যাপ্লাই করতেছি আমরা, কিন্তু এটা রিলিজ হচ্ছে না। সো এখানে মেটালের টেম্পারেচার হঠাৎ করে অনেক বেড়ে যায়, এবং অনেক সময় ইকুইপমেন্ট ফেইলর হতে পারে। সো এই ধরনের বিভিন্ন স্টেজ থাকে, এবং স্টেজ গুলাকে যদি আমরা, যে 4টা স্টেজ এখানে দেখলাম, 4টা স্টেজ গুলো যদি গ্রাফিক্যালি দেখি, তাহলে এরকম যে মোটামুটি 1 থেকে 5 ডিগ্রি পর্যন্ত এখানে ন্যাচারাল কনভেকশন বয়লিং ঘটে। তার মানে হচ্ছে যে সারফেস থেকে সে হিটটা নেয়, মলিকুল গুলো উপরের দিকে যায়, দেন হিট আবার রিলিজ করে ভ্যাপর স্পেসে, এবং ফরমেশন অফ ফেজ চেঞ্জ হওয়ার মাধ্যমে। আর কুলার লিকুইড আবার সারফেসে যায়, এভাবে কনভেকটিভ হিট ট্রান্সফার ফেনোমেনাটা ঘটে। হায়ার টেম্পারেচার লিকুইড মুভস আপ, লোয়ার টেম্পারেচার লিকুইড মুভস ডাউন, এ ধরনের ঘটনা ঘটে। সো স্লোলি হিট ট্রান্সফার টা বাড়তে থাকে আমার টেম্পারেচার বাড়ার সাথে সাথে, কারণ হচ্ছে যে এই কনভেকশন ফ্লোটা বাড়তে থাকে। যখনই আমি টেম্পারেচার বাড়াইতে থাকি, টেম্পারেচার যখন গ্রেটার দেন আমার ইসের থেকে বেশি হয় টেম্পারেচার যখন ওকে টেম্পারেচার যখন আমার 1 থেকে 5 ডিগ্রির মধ্যে যখন থাকে এক্সেস টেম্পারেচারটা, এন্ড ইন দ্যাট কেস আমার কনভেকশন হিট ট্রান্সফারটা হয়, এবং টেম্পারেচার ডিফারেন্সটা বাড়তে থাকলে আস্তে আস্তে ফ্লোটা বাড়তে থাকে, এবং হিট ট্রান্সফার রেটটাও বাড়তে থাকে। এবং হিট ট্রান্সফার রেটটা আমরা যেটা বললাম যে কিউ ইজ এইচ অ্যান্ড ডেল টি এক্সেস। সো এই এক্সেসে বাড়ার সাথে সাথে আমার কিউটা বাড়তে থাকে এবং এইচ এর ভ্যালুটাও বাড়তে থাকে। সো এইচ এর ভ্যালু বাড়তে থাকে এবং কিউ এর ভ্যালুটা বাড়তে থাকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট এ পর্যন্ত আসার পরে, অর্থাৎ 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত যেটা হয় যে এখানে যে বাবল ফরমেশন গুলা শুরু হয়, অর্থাৎ নিউক্লিয়েট বয়লিং, এই রিজনটাকে আমরা বলি নিউক্লিয়েট বয়লিং। এবং মোস্ট অফ দ্য কেস উই ওয়ান্ট টু মেইনটেইন বয়লিং ফেনোমেনা ইন দিস রিজন। আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট বা যে ধরনের ইকুইপমেন্ট গুলাতে কাজ করতে চাই, কারণ আমরা অনেক বেশি আসলে এক্সেস এনার্জি আমার দরকার নাই, কারণ অনেক বেশি এক্সেস এনার্জি দিলে একটা হচ্ছে যে সেখানে ফিল্ম ফরমেশন হতে পারে বা ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে, আরেকটা হচ্ছে যে প্রচুর পরিমাণে এনার্জি আমার দরকার হচ্ছে, অর্থাৎ অনেক বেশি হিট আমার প্রডিউস করা দরকার হচ্ছে। বাট 5 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এক্সেস টেম্পারেচারে আমি আসলে ম্যাক্সিমাম হিট ফ্লাক্সটা পেতে পারি। সো উই ডোন্ট নিড টু গো ভেরি হাই টেম্পারেচার ডিফারেন্স মেনটেন করার আমার দরকার নাই, কারণ আমরা ম্যাক্সিমাম হিট ফ্লাক্স পেতে পারি ইউজিং সারফেস টেম্পারেচার greater than 5 to 30 degree Celsius, and this region is called নিউক্লিয়েট বয়েলিং রিজন, যেখানে আসলে আমার এইচ বার ভ্যালুটা ক্যালকুলেট করা দরকার। এবং এটার একটা ক্রিটিক্যাল ভ্যালু আছে। ক্রিটিক্যাল ভ্যালু মিন্স আমি যদি টেম্পারেচার বাড়াইতে থাকি, আমার এই বাবল ফরমেশন গুলা বাড়বে, একটা পর্যায়ে বাবল গুলা সারফেসে যে ব্রেক করে যায়, অনেক সময় সারফেস পর্যন্ত রিচ করতে পারে না। বাট যখন আমি টেম্পারেচার বাড়াইতে থাকি, আস্তে আস্তে এই বাবল গুলা সারফেসে যে রিচ করে, এবং এই জন্য এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এ টু বি, যেখানে হচ্ছে যে বাবল ফর্ম গুলা হচ্ছে সারফেসে এবং এটা কোলাপস করে যাচ্ছে লিকুইডের মধ্যেই, আরেকটা হচ্ছে সারফেসে যে কোলাপস করতেছে, এটা সারফেস পর্যন্ত এটা মুভ করতে পারে। সো টেম্পারেচার বাড়ার সাথে সাথে নিউক্লিয়েশন রেটটা বেড়ে যায়, বাবল ফরমেশনটা বেড়ে যায়। বাট একটা পর্যায়ে যেটা বলছিলাম যে ডিফারেন্ট পকেট ফর্ম হয়, অর্থাৎ যখন অনেক বেশি বাবল সারফেসে ফর্ম হয়, তখন বাবল গুলা কোলাপস করে একটা ভ্যাপর পকেট তৈরি করে, এবং এই ভ্যাপর পকেট গুলো আবার রেজিস্ট্যান্ট একটা এয়ার ফিল্ম রেজিস্ট্যান্স তৈরি করে সারফেসের সাথে লিকুইডের। সো যেহেতু এয়ারের এইচ এর ভ্যালু লেস দ্যান লিকুইড, গ্যাসের ক্ষেত্রে এইচ এর ভ্যালু লেস দেন লিকুইড, ইন দ্যাট কেস আমার এখানে হিট ট্রান্সফার রেটটা কমে যায়। ফলে দেখা যায় যে
ম্যাক্সিমাম পয়েন্ট সে আবার হিট ট্রান্সফার রেটটা ডিক্রিজ করা শুরু করে। যত বেশি ফিল্ম ফরমেশন হবে ডিক্রিজ করা শুরু করবে, এবং একটা পর্যায়ে এসে আমার মিনিমাম একটা হিট ট্রান্সফার রেটটা একটা মিনিমাম ভ্যালুতে আসে, দেন এটা আবার জাম্প করে। সো ইন দিস রিজন এটা আসলে আনস্টেবল একটা রিজন, কারণ এই রিজনে মেনটেন করা ডিফিকাল্ট, কারণ হঠাৎ করেই আমার টেম্পারেচার এখান থেকে জাম্প করে চলে যেতে পারে ভেরি হাই টেম্পারেচার। কারণ হচ্ছে যে হিট ট্রান্সফার হচ্ছিল, হইতে হইতে বিকজ অফ ফিল্ম ফরমেশন হিট ট্রান্সফার রেটটা কমে গেছে, এবং এই সারফেসটার টেম্পারেচার তখন যেটা হয় যে সারফেসটার টেম্পারেচার দ্রুত বেড়ে যায়, বেড়ে যেয়ে ভেরি হাই টেম্পারেচারে চলে যায়। সো এখান থেকে ভেরি হাই টেম্পারেচারে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং ফিউ থাউজেন্ড ডিগ্রি বেশি টেম্পারেচারে চলে যেতে পারে, এবং এটা এই যে মেটালটার মেল্ট ডাউন ঘটনা ঘটতে পারে, মেল্ট ডাউন হতে পারে, যেটা খুবই রিস্কি। So that's why to calculate this critical heat flux is important, because we don't want to go in such high heat flux. এই কন্ডিশনে যেতে চাই না, কারণ এই কন্ডিশনটা রিস্কি, যে কোনো সময় ট্রানজিশন জোনে যেতে পারে, and it can move to direction of point E, অর্থাৎ ফিল্ম বয়লিং এর এই পয়েন্টে যেতে পারে। সো তার মানে আমাকে যেটা ক্যালকুলেট করা দরকার সেটা হচ্ছে ম্যাক্সিমাম হিট ফ্লাক্স কত হতে পারে এবং কত ডিগ্রি এক্সেস টেম্পারেচার আমি সেটা পাচ্ছি। সো উই শুড নট গো অ্যাট দ্যাট হাই হিট ফ্লাক্স কন্ডিশনে আমাদের যাওয়া উচিত না, কারণ হচ্ছে যে জাস্ট a little bit extra heat can moves this condition to the dangerous condition like meltdown situation. So যে meltdown situation হয় বিকজ আমার এখানে কমপ্লিট একটা ফিল্ম ফরমেশন হয়, এবং তখন হিট ট্রান্সফার হয় বাই রেডিয়েশন, বিকজ this surface is quite higher temperature than this saturation temperature. So heat transfer take place by রেডিয়েশন, কারণ কনভেকশনের মাধ্যমে হিট ট্রান্সফারটা ইয়ারের মধ্যে দিয়ে কম হলেও বাই রেডিয়েশন হিট ট্রান্সফার, লার্জ হিট ট্রান্সফার ইজ হ্যাপেনিং ইন ফ্রম দ্য সারফেস অ্যান্ড দিস লিকুইড মলিকুলস। সো সেটা হতে পারে, and this region is quite this called transition zone, এবং এটা quite challenging zone. এই জোনে অপারেশন is very difficult. So we should not go, or we never should go in that direction. So আমরা যেটা করব, we will calculate the maximum heat flux, এবং we will operate our equipment as we should less than some percentage, for example 10% below this maximum critical heat flux আমরা অপারেট করতে পারি, so that we never reach this direction. কারণ হচ্ছে যে যখনই কমপ্লিট ফিল্ম ফরমেশন হয়ে গেলে there is a risk of meltdown of the equipment, সেটা আমাদের রিস্ক আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা যেটা করব, এই ক্যালকুলেশন গুলো আমরা দেখব যে কিভাবে আমরা ম্যাক্সিমাম হিট ফ্লাক্স ক্যালকুলেট করতে পারি, কনভেক্টিভ হিট ট্রান্সফার কিভাবে করতে পারি সেটা আমরা জানি। ম্যাক্সিমাম হিট ট্রান্সফারের কোরিলেশন গুলো আমরা ইউজ করে ম্যাক্সিমাম হিট ট্রান্সফারটা আমরা ক্যালকুলেট করব। দিস পয়েন্ট ডি ইজ কল্ড লিডেনফ্রস্ট পয়েন্ট। লিডেনফ্রস্ট পয়েন্ট ইজ interesting point, because at that point actually যেটা বললাম যে ট্রানজিশনের জন্য আমাদের বিভিন্ন ভ্যাপর পকেট তৈরি হয়, এবং একটা পর্যায়ে ডি তে এসে, অর্থাৎ একটা পয়েন্টে এসে এইটা কমপ্লিটলি একটা ভ্যাপর ফিল্ম ফর্ম হয়, এবং তার মানে একটা হচ্ছে যে আমার যে রেজিস্ট্যান্সটা, ভ্যাপর ফিল্ম যে রেজিস্ট্যান্সটা প্রোভাইড করতেছিল, এই পয়েন্টে এসে সে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা প্রোভাইড করে, এবং মিনিমাম একটা হিট ট্রান্সফার রেট পজিশনে আছে। অ্যান্ড অ্যাবভ দিস পয়েন্ট সেখানে আসলে কনভেক্টিভের থেকে বা রেডিয়েটিভ হিট ট্রান্সফার বা রেডিয়েটিভ হিট ফ্লাক্সটা প্লে এ মেজর রোল, এবং দেন এগেইন it start to increase the temperature, heat transfer flow, অর্থাৎ হিট ট্রান্সফার রেটটা আবার ইনক্রিজ করা শুরু করে। সো এই ডি পয়েন্টে এসে আসলে সে maximum all the vapor pocket collapse together and form a complete film. So এই পয়েন্টের পরে এই জন্য আমরা বলি যে ফিল্ম বয়লিং। সো এটার পরে যে বয়লিং ফিল্ম এটা ঘটে, এটা হচ্ছে
film boiling. সো যে যে বিষয়গুলো ডিসকাস করলাম সেগুলো আসলে এখানে ন্যাচারাল কনভেক্টিভ বয়লিং এর ক্ষেত্রে কি ধরনের সিচুয়েশন কোন অঞ্চলটাকে বলা হচ্ছে, তো এইগুলো আমি অলরেডি ডিসকাস করেছি। ফিল্ম বয়লিং যেটা বললাম যে বিয়ন্ড দ্য পয়েন্ট ডি, অর্থাৎ এটা কথা বলতেছিলাম যে বিয়ন্ড দ্য পয়েন্ট ডি, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা হচ্ছে আমাদের ট্রানজিশন পয়েন্ট, দিস ম্যাক্সিমাম হিট প্লাস পয়েন্টস ইজ অলসো ইম্পর্টেন্ট আমাদের কাছে। দেন ট্রানজিশন পয়েন্টে কি হয় সেটা বললাম। লিডেন ফার্স্ট পয়েন্টে এসে হিট প্লাস রিচেস এ মিনিমাম পয়েন্ট, তারপরে রেডিয়েটিভ হিট ফ্লাক্সটা প্লে ইম্পর্টেন্ট রোল অ্যান্ড দেন এগেইন ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য সারফেস অ্যান্ড হিট ট্রান্সফার রেট ইনক্রিজ করা শুরু করে। এখানে একটা লিডেন ফার্স্ট পয়েন্টে বেসিক্যালি কি হয় আমরা যেটা বলছিলাম যে এইখানে এসে কমপ্লিট ফিল্ম ফরমেশন হয়, দ্যাট মিনস দ্য সারফেস টেম্পারেচার ইজ হাই এনাফ, যেটা ইনস্ট্যান্টলি আমার যে লিকুইডটা আছে সেই লিকুইডটাকে সে ভ্যাপোরাইজ করে, এবং ভ্যাপোরাইজ করার ফলে সে একটা এক্সট্রা এই ভ্যাপরটা একটা এক্সট্রা বুয়ান্সি ফোর্স ক্রিয়েট করে এবং লিকুইডটাকে দেখা যাচ্ছে একটা আপওয়ার্ড থ্রাস্ট ইউজ করে এবং লিকুইডটা জাম্প করতে থাকে। সো এই ধরনের সিচুয়েশনটাকে সায়েন্টিস্ট লিডেন ফ্রস্ট আসলে এক্সপ্লেইন করেছিল যে লিকুইডের টেম্পারেচার যদি এরকম পজিশনে যায়, এনাফ হায়ার পজিশনে যায় যেখানে কমপ্লিটলি ফিল্ম ফরমেশন হয়, সো দ্য লিকুইড ক্যান জাম্প, মানে সে টোটালি বয়েল আপ হওয়ার থেকে it can jump from the surface because of the vapor formation below the liquid surface, এটা হওয়ার কারণে। So, আমরা যদি ভিডিওটা দেখি তাহলে দেখতে পাবো লিডেন ফার্স্ট পয়েন্টে কিভাবে এটা করে। Hey guys, so today I'm going to show you a cool demonstration known as the Leidenfrost effect. Now this demonstration involves extreme heat, so please don't try this at home or you'll probably get burnt like this guy. So the Leidenfrost effect is a phenomenon named after Johann Gottlob Leidenfrost, who published a manuscript on the subject back in around 1756. So here I have a standard hot plate which I'm going to heat up and drop water on. Now as you can see, as the plate is heating up, the water just evaporates like normal. But what happens when we heat the plate up even further? Watch what starts to happen to the water as the plate heats above 200 degrees C. Interesting. The water starts acting in a rather bizarre way. It's just rolling and bouncing around the plate. Why isn't it evaporating? Well, the Leidenfrost effect occurs when the droplet contacts the highly heated plate, and upon contact, the bottom of the droplet instantly vaporizes, which forms a protective layer under the droplet, allowing it to skid across the plate with reduced evaporation. Who'd have known water could be so interesting? As I reduce the heat of the plate, you'll see the droplets start to spit and vaporize until it's completely evaporated. Nearly there now. Going, and it's gone. So there we have it, the Leidenfrost effect. I'll see you next time.
Okay, so another phenomena is called burnout phenomena. Burnout phenomena যেটা হয় যে আমাদের লিডেন ফার্স্ট পয়েন্টের পরে হিট ট্রান্সফার রেটটা আবার বাড়তে থাকে এবং আহ, যদি আমার পাওয়ারটা সাফিসিয়েন্টলি হাই হয় এবং এইখানে যেটা হয় যে ইয়ার ফিল্ম ফরমেশনের পরেও রেডিয়েটিভ হিট ফ্লাক্সের কারণে টেম্পারেচারটা বাড়তে থাকে এবং ইট ক্যান রিচ টু এ সার্টেন পয়েন্ট, যেটাকে আমরা বলতেছি মেল ডাউন পয়েন্ট, অর্থাৎ ইকুইপমেন্ট ফেইলার ক্যান হ্যাপেন বা ক্যান অকার at this point. So why this Qmax is important, কারণ হচ্ছে যে Qmax থেকে আমরা এখানে দেখতেছি যে টেম্পারেচার ডিফারেন্স কিন্তু এই পয়েন্টে যেতে অনেক হায়ার, কারণ এখানে হচ্ছে 1000 ডিগ্রি হাই টেম্পারেচার হওয়ার প্রয়োজন হয়, যেটা এখানে হচ্ছে এক্সেস টেম্পারেচার ইজ 30, বাট যেটা হয় এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ইট ক্যান জাম্প, অর্থাৎ ইট ক্যান কুইকলি জাম্প, এবং এই পয়েন্ট গুলা আসলে আমার কন্ট্রোল করা পসিবল না। হোয়েন এভার দ্য ভ্যাপর পকেট ইট ফর্ম এবং ফিল্ম ইজ ফর্ম, ইট ক্যান সাডেনলি রেইজ দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, এটা চলে যেতে পারে, যার কারণে দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা নেক্সট ক্লাসগুলোতে যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে কিউ ম্যাক্স ক্যালকুলেট করতে পারি বা কিউ মিনিমাম এই পয়েন্টগুলো কিভাবে ক্যালকুলেট করতে পারি ইউজিং সাম কোরিলেশন, সেটা আমরা দেখব। if you decrease the temperature from this side, it never go here, কারণ হচ্ছে যে এই হিট ট্রান্সফারের ফলে এটা কুইকলি সাডেনলি ড্রপ দ্য টেম্পারেচার, দ্যাট মিনস এখানে যে ফিল্ম ফরমেশন হয়েছিল টেম্পারেচার রিডিউস করলে ফিল্ম ফরমেশনটা হঠাৎ করে ড্রপ করে এবং ইটস ফলো দিস ওয়ে। সো when it goes up, it goes like this way, but when it's decreased, it goes like this way. So আমরা যদি একটা ইউজুয়ালি যে কোনো লিকুইডের ক্ষেত্রে আমরা কার্ভটা ড্র করতে চাই হিট ফ্লাক্সের সাথে সাথে এক্সেস টেম্পারেচারের, দ্য কার্ভ ইজ উইল বি লাইক দিস। সো ইট ক্যান suddenly jump from here to here and it will jump from here to here. So when you decrease the temperature, it never goes here. So once যদি আমরা এই কিউম্যাক্স কে আমরা কিউম্যাক্স রিচ করার পরে যদি লিটল বিট এক্সেস হিট হয়, then suddenly there may have very high temperature, and if you stop heating, then it will goes in this way, it never goes back to here. So you need to again increase your temperature to go in this nuclear region. ওকে, নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব কিভাবে আমরা বয়লিং হিট ট্রান্সফার রেটটা ক্যালকুলেট করতে পারি, সেটা ডিসকাস করব। Recording stopped. রোল 1 and 37 দেখতে পাচ্ছি আসছো। roll number 2